বন্ধুরা, এই প্রকৃতি আমাদের 5টি তথ্য দিয়ে তৈরি করেছে, কিন্তু এই কলি যুগের মানুষেরা এর মধ্যে আরও একটি তথ্য যোগ করে দিয়েছে, আর সেটা হলো অর্থ, পয়সা। অর্থ দিয়ে সমস্ত জিনিস কেনা যায় না, এটা ঠিকই, কিন্তু এই অর্থ দিয়ে অনেক কিছু জিনিস কেনা যায়। একবার এক সাধু তার উপদেশে বলছিলেন, যে অর্থের পেছনে দৌড়াবে না, এটা হলো মায়ার জাল। আর এই মায়ার জালে যে ফেঁসে যায়, সে তার সম্পূর্ণ জীবন শুধু দুঃখে কাটে। সেখানে বসে থাকা সমস্ত লোকেরা এই উপদেশ শোনার পর তালি বাজাতে থাকে। তারা এটা জানত না যে ওই সাধু কথাগুলো বলার জন্য অর্থ নিয়েছে। এটাই তো মায়ার খেলা, যেটা এই দুনিয়ার অনেক মানুষ জানতে পারে না। আর যারা জেনে গেছেন, তাদের এই মায়া সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, আজকের সময়ে টাকা রোজগার করা যতটা কঠিন, তার থেকেও বড় কঠিন কাজ হলো ওই অর্থকে সামলে রাখা। এই দুনিয়ায় এমন অনেক লোক আছে যাদের কাছে কিছু টাকা এসে গেলেই তারা অহংকারী হয়ে ওঠে। তারা অর্থের নিয়মকে জানেই না। আপনি হয়তো জেনে থাকবেন যে সরস্বতী মূর্তি রূপে সবসময় বসেই থাকে, আর লক্ষ্মী দাঁড়িয়ে থাকে। এতে সরস্বতী এটা বোঝায় যে আমি খুব তাড়াতাড়ি আসব না, কিন্তু যদি আমি চলে আসি তাহলে আর ফিরে যাব না। কারণ জ্ঞান এত সহজে অর্জন করা যায় না, আর যদি আমরা একবার কোনো জ্ঞানকে অর্জন করে নিই, তাহলে ওই জ্ঞান কেউই আমাদের থেকে কেড়ে নিতে পারে না। কিন্তু লক্ষ্মীর নিয়ম হলো সে অনেক তাড়াতাড়ি এসেও যায়, আর অনেক তাড়াতাড়ি চলেও যায়। যদি কোনো মানুষ সঠিকভাবে এই লক্ষ্মীকে রাখতে না পারে, তাহলে খুব তাড়াতাড়ি সে ওই ঘর থেকে বেরিয়ে যায়। আজ আমি এই কাহিনীটির মাধ্যমে আপনাদের 5টি এমন খরচার কথা বলবো যেগুলো আপনাকে আজ এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। তবেই আপনি অর্থের সঠিক নিয়মকে বুঝতে পারবেন। আপনি কত টাকা রোজগার করেন এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি যতই রোজগার করুন না কেন, তার মধ্যে আপনি এই 5টি জায়গায় খরচা কম করে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার ঘরে অর্থ জমতে শুরু হয়ে যাবে। আপনার নিজেরই মনে হবে যে সত্যি সত্যি আমার ঘরে টাকা পয়সার জমা হতে শুরু করে দিয়েছে। আর ধনী হয়ে ওঠার সবথেকে প্রথম রাস্তা হলো এটাই, যে নিজের খরচা কম করে দাও আর বেশি রোজগার করার উপায় খোঁজার চেষ্টা করো। তো আসুন জানার চেষ্টা করি এই কাহিনীটির মাধ্যমে 5টি নিয়ম কি কি। তার আগে, যদি আপনি মহাত্মা বুদ্ধকে মন থেকে মানেন, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্টে নমো বুদ্ধায় অবশ্যই লিখুন। এটা হলো আমার জন্য আপনাদের আশীর্বাদ। একসময় এক গ্রামে 2টি মহিলা থাকতেন। তাদের একজনের কাছে ছিল একটি মহিষ, আর অন্যজনের কাছে ছিল একটি ছাগল। যার কাছে মহিষ ছিল, ওই মহিলা কোনো জিনিসকে সঠিকভাবে রাখতে জানত না। তার মহিষ অনেক দুধ দিত, কিন্তু সে দুধের মূল্য জানতই না। তাই সে ওই দুধ ঘরের বিড়ালকে খাইয়ে দিত। দুধকে এমনি এমনি খরচ করে দিত। ওই দুধের সঠিক ব্যবহার কিভাবে করা যায় ওই মহিলা সেটা জানতই না। কিন্তু যার কাছে ছাগল ছিল সে দুধের মূল্য জানত, আর সে এক এক ফোঁটা দুধ বাঁচিয়ে রাখত, আর ওই দুধকে জমিয়ে তার থেকে ঘি তৈরি করে রাখত। এইভাবে ধীরে ধীরে সে অনেক বেশি ঘি একত্রিত করে নেয়। আর যার কাছে মহিষ ছিল সে দুধের মূল্য কখনোই জানতে পারেনি। সে কখনোই দুধ থেকে ঘি তৈরি করার ব্যাপারে ভাবেইনি। এরপর একদিন মহিষ পালন করা মহিলার বাড়িতে কিছু আত্মীয় এসে পড়ে, আর তার আত্মীয়দের তো সে শুকনো রুটি খাওয়াতে পারে না। এটা তো আপনি আমি সবাই জানি। এই জন্য এই মহিলা ছাগল পালন করা মহিলার কাছে যায়। ওই মহিলার কাছ থেকে এক বাটি ঘি নিয়ে আসে, এটা বলে যে আমি খুব তাড়াতাড়ি নিজের মহিষের দুধ দিয়ে ঘি তৈরি করে নেব, তখন আমি তোমার ঘি তোমাকে ফেরত দিয়ে দেব। এরপর ওই মহিলা তার আত্মীয়দের খাবার খাইয়ে দেয়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু ওই মহিষ পালন করা মহিলা তাকে তার ঘি ফেরতই দেয় না। এরপর একদিন ওই ছাগল পালন করা মহিলা ওই মহিষ পালন করা মহিলার কাছে যায়, আর বলে আমি তোমাকে যে ঘি দিয়েছিলাম সেটা আমি ফেরতও নিতে এসেছি। এটা শুনে ওই মহিলা বলে, কোনো ঘি? তুই আমাকে কিভাবে ঘি দিতে পারিস? আমার কাছে তো মহিষ আছে, আর তোর কাছে তো ছাগল আছে। তাহলে আমি কেন তোর কাছে ঘি চাইব? আমার কাছে তো এত ভালো একটা মহিষ আছে, আর তার থেকে তো অনেক বেশি দুধ হয়।
আমি তো নিজেই ওর দুধ থেকে ঘি বের করে নেব। এটা বলে সে ওই ঘি ফেরত দিতে মানা করে দেয়। এরপর ওই ছাগল পালন করা মহিলা ফিরে আসে, কারণ সে এটা জানত যে এখন কেউই তার কথা বিশ্বাস করবে না, কারণ তার কাছে তো মহিষ আছে। কিন্তু তবুও সে অনেককে বলে, কিন্তু এই কথাটা মানতে কেউই রাজি হয় না। সবার জবাব ছিল একটাই, যে আসলে মহিষ পালন করা ব্যক্তি কিভাবে ছাগল পালন করা ব্যক্তির কাছ থেকে ঘি ধার নেবে। ওই গ্রামের বাইরে এক গুরু থাকতেন। এরপর ছাগল পালন করা ওই মহিলা ওই গুরুর কাছে যায় এবং তাকে নিজের সমস্ত সমস্যার কথা বলে। এরপর ওই গুরু ওই মহিষ পালন করা মহিলাকে ডাকেন। ওই মহিষ পালন করা মহিলা গুরুর কাছে পৌঁছায় আর বলে যে গুরুদেব, ওই মহিলা মিথ্যা বলছে, আমার কাছে তো মহিষ আছে, তাহলে আমি এর কাছ থেকে ঘি কেন নেব? এখন ওই গুরুকে এর সমাধান করতে হবে যে সত্যিই কি মহিষ পালন করা মহিলা ওই ছাগল পালন করা মহিলার কাছ থেকে ঘি ধার নিয়েছিল কিনা, কারণ ছাগলের দুধ তো অনেক কম হয় আর মহিষের দুধ তো অনেক বেশি হয়। তাহলে এমন কি দরকার পড়ল যে একজন মহিষ পালন করা মহিলাকে ছাগল পালন করা মহিলার কাছ থেকে ঘি ধার নিতে হল? গুরু অনেকক্ষণ ধরে ভাবেন। এরপর তিনি ওই দুই মহিলাকে নিজের কাছে ডাকেন আর এক গ্লাস জল দিয়ে বলেন, এই জল নিয়ে যাও আর দুজনেই ভালোভাবে হাত পা ধুয়ে আসো। এক গ্লাস জল দেখে ওই মহিষ পালন করা মহিলা বলে যে গুরুদেব, শুধু এক গ্লাস জল দিয়ে কিভাবে হাত পা ধুতে পারব? কিন্তু ওই ছাগল পালন করা মহিলা ওটা নিয়েই চলে যায় আর সে খুব ভালোভাবে নিজের হাত পা ধুয়ে নেয়। আর এর পরেও সেই গ্লাসের মধ্যে একটু জল বাঁচিয়ে গুরুর কাছে ফিরে আসে। কিন্তু ওই মহিষ পালন করা মহিলা ওই জলের গ্লাস নিয়ে যায় আর সেই জল দিয়ে সে শুধুমাত্র হাত ধুলেই ফিরে আসে। যখন ওই দুটি গ্লাস গুরুর সামনে রাখা হয়, তখনই ওই গুরু বলেন যে মহিষ পালন করা মহিলা ছাগল পালন করা মহিলার কাছ থেকে ঘি ধার নিয়েছিল আর তাকে ওই ঘি ফেরত দেওয়া দরকার। এখন গ্রামের যে সমস্ত লোকেরা পাশেই বসেছিল তারা বলে, হে গুরুদেব, এতে করে কিভাবে প্রমাণিত হয় যে মহিষ পালন করা মহিলা ছাগল পালন করা মহিলার কাছ থেকে ঘি কি ধার নিয়েছিল? এরপর গুরুদেব তাদের বলেন, একটু এই গ্লাসের দিকে ধ্যান দাও। এই মহিলা এই গ্লাসের মধ্যে একটু জল বাঁচিয়েও নিয়েছে আর সে হাত পা মুখ ভালোভাবে ধুয়েও নিয়েছে। এটা হলো যে কোনো জিনিসের গুরুত্বকে বোঝা। আর ওই মহিলাকে দেখো, ওই মহিলা শুধুমাত্র হাত ধুলেই সমস্ত জল শেষ করে ফেলেছে, কারণ সে এই জলের কোনো গুরুত্বই বুঝেনি। আর যে জিনিসের আমাদের কোনো কদর থাকে না, গুরুত্ব থাকে না, সেটা আমাদের কাছে যতই থাকুক না কেন, সেটা নষ্ট হয়ে যায়, সেটা শেষ হয়ে যায়। আর যদি আমাদের কাছে কোনো জিনিস কম থাকে, তাহলে যদি আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করি আর যদি আমরা তার মূল্যকে জানি, তাহলে অবশ্যই আমরা তার থেকে লাভ পেতে পারি। যেমন এই ছাগল পালন করা মহিলা এই ছাগলের দুধ বাঁচিয়ে তার থেকে মাখন বের করে আর তার থেকে ঘি তৈরি করে। আর মহিষ পালন করা মহিলার দুধের কোনো কদরই ছিল না। এই জন্য এত দুধ থাকা সত্ত্বেও তার বাড়িতে আসা আত্মীয়দের জন্য ঘি ছিল না। এই কথাটাই সত্য। এরপর মহিষ পালন করা মহিলা ওই গুরুর চরণে লুটিয়ে পড়ে আর বলে, হে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমি এখনই বাড়িতে গিয়ে তাকে ওই ঘি ফেরত দিয়ে দেব। এরপর গুরু বলেন, এক ফোঁটা দিয়েই সাগর তৈরি হয়। আমাদের পূর্বপুরুষেরা এ কথাটা এমনি বলেননি। আমাদের ছোট ছোট সাশ্রয় আমাদের ভবিষ্যতের অনেক বড় একটি লাভ হিসাবে আমরা পাই। আর এই কথাটি অনেক কম মানুষেরা জানেন। আর এই কথাটা আমাদের ঘরের লক্ষ্মীর ওপরও লাগু হয়। যদি আমরা লক্ষ্মীকে বাঁচাই, তাহলে ওই লক্ষ্মী আমাদের ভবিষ্যতে অনেক লাভ হয়ে ফিরে আসবে। বন্ধুরা, এই কাহিনীটি তো আপনারা বুঝতে পারলেন। তাহলে আসুন এখন জানা যাক ওই 5টি খরচার ব্যাপারে, যেগুলো আমাদের আজ এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। সবথেকে প্রথম হলো লোক দেখানো খরচা। আপনার আশেপাশে কেউ কোনো দামি গাড়ি নিয়ে নিল, তখন আপনার মনের মধ্যেও জ্বলন হতে শুরু করে যে আমাকেও জলদি গাড়ি নিতে হবে। আর এই লোক দেখানো খরচাই আপনাকে সম্পূর্ণ জীবন গরিব করে রাখে। বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র লোক দেখানোর চক্করে এমন অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসে
যাতে অন্যের সামনে নিজের স্ট্যাটাস অনেক বেশি হয়। গাড়ি কিনে ফেলা, দামি অলংকার কিনে ফেলা, দামি মোবাইল কিনে ফেলা, অথবা এমন কোনো দামি জিনিস কিনে ফেলা যেটা আমাদের নিজেদের জীবনে কোনো দরকারই পড়ে না। আর যখন কেউ তাকে এটা বোঝায়, তখন সে তাকে বলে, আমি কারোর থেকে কম নাকি? তারা এটা বোঝে না যে এতে শুধুমাত্র আমাদেরই ক্ষতি হয়। যদি আপনাকে সত্যি সত্যি ধনী হওয়ার রাস্তায় চলতে হয়, তাহলে এই সমস্ত লোক দেখানো খরচা সবথেকে প্রথমে আপনাকে বন্ধ করতে হবে, আর ওই অর্থ অন্য কোথাও নিয়োগ করা শিখতে হবে। আমি এটা বলছি না যে আপনি আপনার শখ পূরণ করবেন না। আমার কথার অর্থ হল, আপনার যা দরকার আপনি শুধুমাত্র সেটাই কিনুন। কাউকে দেখে, লোকেদের দেখানোর জন্য কোনো জিনিস কিনতে যাবেন না। দ্বিতীয় কথা হল, নানান কোম্পানির নানান স্কিম থেকে দূরে থাকুন। নিজের জিনিসপত্র অধিক বিক্রির জন্য আলাদা আলাদা ব্র্যান্ড ও যে সমস্ত কোম্পানি থাকে তারা লোক দেখানো নানান স্কিম নিয়ে আসে, কিন্তু এটা তাদের মার্কেটিং করার এক রণনীতি, যেটা আমরা বুঝতে পারি না। আর অনেক মানুষ আলাদা আলাদা স্কিমের চক্করে এসে ওই জিনিসটিও কিনে নেয় যেটা তার দরকারও নেই। যদি আমরা বাজারে যাই আর আমরা জানতে পারি যে 50% ডিসকাউন্টে ওয়াচ পাওয়া যাচ্ছে, যেখানে আমাদের ঘরে 2-3টি ওয়াচ রাখা আছে, কিন্তু তবুও আমরা সেই ওয়াচ কিনে ফেলি। আমরা এটা বুঝতে পারি না যে এই সমস্ত কিছু হলো মার্কেটিং করার এক রণনীতি। এতে আমাদের কোনো লাভ হয় না, এর বদলে ওই কোম্পানিরই সবথেকে বেশি লাভ হয়। তাই এই ধরনের শখ থাকা কখনোই উচিত নয়, কারণ এইগুলোই হলো গরিব হওয়ার মুখ্য কারণ। কারণ যে জিনিসটা আমাদের দরকারই নেই তার উপরে আমরা লক্ষ্মীকে খরচ করে দেই। এতে আমাদের ঘরের লক্ষ্মী বিরক্ত হয়ে পড়ে, এরপর লক্ষ্মী ধীরে ধীরে আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। তৃতীয় খরচ হলো ঋণ বা লোন। আজকের সময়ে বেশিরভাগ লোক লোন বা ঋণ নিয়ে অনেক দামি দামি জিনিস কিনে ফেলে, যেমন গাড়ি, বাড়ি, মোবাইল। এরপর তার পয়সা মাসের পর মাস ভরতেই থাকে। যেমন আজকাল আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি। ক্রেডিট কার্ড আমাদের পয়সা খরচ করার জন্য বলে, যে পয়সা আমাদের কাছে আছে বা আমাদের কাছে আসতে চলেছে, ওই পয়সাকে আমরা খরচ করে ফেলি। তাহলে একটু ভাবুন, এইভাবে আমরা কিভাবে ধনী হব? যে পয়সা আমাদের কাছে পৌঁছায়নি ওই পয়সাকেও আমরা খরচ করে ফেলি। আর আমরা ধনী হওয়ার কথা ভাবি, ধনী হওয়ার ভিডিও দেখি, কিন্তু এই পদ্ধতি পালন করি না। আর অনেক মানুষ তো এমনও আছেন যারা লোন নিয়ে জমি জমা কিনে নেয়, আর এটা ভাবে যে যখন এর থেকে লাভ হবে তখন আমরা ওই লোন পরিশোধ করে দেব। কিন্তু তারা এটা বোঝে না যে যতটা আমাদের এর থেকে লাভ হবে তার থেকে বেশি আমাদের সুদ ভরতে হবে। তাই বন্ধুরা, এমন কাজ কখনোই করবেন না। লোন নিয়ে কখনোই কোনো জিনিস কিনবেন না। আর সবথেকে ভালো কথা হলো, আপনি আপনার পয়সাকে ক্যাশ হিসেবে রেখেই খরচ করুন। কখনো মোবাইল ফোনের কোনো অ্যাপস এর মাধ্যমে কোনো পয়সা খরচ করবেন না। আপনি হয়তো এটা জানেনই না যে আপনি যখন কোনো জিনিস কেনেন আর ফোন থেকে পেমেন্ট করেন, তখন আপনার পয়সা খরচ হওয়ার ব্যাপারে আপনার কোনো অনুভবই হয় না, কারণ ওই পয়সা আপনার পকেট থেকে নিজের হাত দিয়ে বের হচ্ছে না। কিন্তু যদি পয়সা নিজের পকেট থেকে নিজের হাত দিয়ে খরচ করেন, তাহলে এটা তো অনুভব হবে যে আরে পয়সা তো খরচ হয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে এমনটা করে দেখে নেবেন, বাজারে যাবেন আর কোনো জিনিস কিনে নিজের ফোন থেকে পেমেন্ট করবেন। দেখবেন যে আপনার এই অনুভবই হচ্ছে না যে আপনার পয়সা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু যেদিন আপনি নিজের পকেট থেকে বার করে দেবেন, ওই দিন আপনার অবশ্যই মনে হবে যে আরে আমার পয়সা তো অনেক খরচ হয়ে যাচ্ছে। চতুর্থ কথা হলো, নিজের ভাবনার উপর, নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আপনার কোনো জিনিস পছন্দ হয় আর আপনি সেটাকে কিনতে চান, তাহলে সবার প্রথমে দেখতে হবে যে সত্যি কি আপনার ওই জিনিসটির দরকার। কারণ অনেক মানুষ কোনো জিনিস পছন্দ হলে তার সাথে সাথেই কিনে নেয়। অনেকবার তো এমনটা হয়, কোনো স্কিমওয়ালা ব্যক্তি আমাদের লোভ দেখানোর কোনো জিনিস নিয়ে আসে, আর আমাদের ওই জিনিসটি পছন্দ হয়ে যায়, এরপর আমরা সেটাকে সাথে সাথে কিনে নেই। তাই আমাদের এই সমস্ত জিনিস কেনা থেকে বাঁচতে হবে। এর বদলে আমাদের শুধুমাত্র ওই সমস্ত জিনিসই নেওয়া দরকার যেগুলো আমাদের প্রয়োজন। আর পঞ্চম কথা হলো, কখনোই কোনো শখ পাবেন না। আপনি হয়তো এটা জেনে থাকবেন যে আমাদের এই দুনিয়ায় মুদ্রাস্ফীতির সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো শখ। আজকের দিনে একটা ফোন 10,000-এও পাওয়া যায়, আবার 2 লাখেও পাওয়া যায়। দুটোর মধ্যে পার্থক্য এটাই
যে কারোর মধ্যে 10,000-এর ফোন দেখার শখ আর কারোর মধ্যে 2 লাখের ফোন দেখার শখ। এখানে মানুষের ধনী হওয়াটাও ফুটে ওঠে, কারণ ধনী ব্যক্তির কাছে দামি ফোন থাকলে এটা মনে হবে যে সে ধনী, তাহলে এটা তো এক ধরনের শখই, তার শখ আছে তাই তো সে দামি ফোন রাখছে। তাই যে কোনো জিনিস দামি হওয়ার কারণ হলো শখ, আর এই জন্যই লোকেরা এক সময়ে এক ধরনের শখের জিনিস তৈরি করতে থাকে। ভালো ভালো জিনিস তৈরি করে আমাদের কাছে নিয়ে আসে, যাতে করে আমাদের ওই জিনিসটি পছন্দ হয়ে যায় আর আমরা সাথে সাথে সেটা কিনে ফেলি। কারণ তারা জানে যে না তো লোকেদের শখ শেষ হবে আর না তো তাদের মার্কেটিং বন্ধ হবে। এই জন্য নিজের শখকে কাবুতে রাখুন, যতটা পারা যায় শখ পালন করার চেষ্টা কম করুন, কারণ শখ পালন করে আমাদের জীবন চলে না। এর বদলে পরিশ্রম করে আমাদের নিজেদের পয়সাকে সঞ্চয় করে আমাদের জীবন চলে, কারণ আজকের সময় টাকাই সব। যতই আজকের সময়ে আমাদের কিছু লোকেরা বলতে থাকুক যে পয়সাই সব কিছু নয়, কিন্তু যদি আপনি তার জীবনকে সঠিকভাবে ধ্যান দিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে পয়সাই হলো তার জীবনের সব। সে এই পয়সার জন্যই এদিক ওদিক দৌড়াতে থাকে আর আমাদের বলে যে পয়সার পিছনে দৌড়াবেন না। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটির মাধ্যমে অযথা খরচ না করার ব্যাপারে কিছু মূল্যবান তথ্য আপনাদের জানানো হলো। যদি এই ভিডিওটি সত্যি সত্যি আপনাদের উপকৃত করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।